নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এখন শুনছেন সমরেশ বসুর হারিয়ে পাওয়া, একটি কানপাশা হারিয়ে যাওয়া নিয়ে গল্প। সেই কানপাশার খোঁজে বিভিন্ন লোক চাঁদের কাছে আসছে এবং নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, সেসব নিয়েই এই গল্প। আজ শুরু করছি পরের অংশটুকু, শুনতে থাকুন। শুরু করি। যতীন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কি রে চাঁদ, তুই যে বলছিলি বৌদি ঝগড়া করেছে, খুব রেগে আছে, বেশ তো হাসি খুশি দেখলাম। তা তো আমিও দেখলাম, চাঁদ বলল, কিন্তু এটা তো হবার কথা নয়। দাদার সঙ্গে ঝগড়া চলছে, নিজের কানে শুনতে শুনতে আমি বাথরুমে গেছি। তারপরেও মালা নিজের হাতে আমাকে চা তৈরি করে দিয়েছে, বৌদি দেয়নি। মালার মুখেই শুনলাম দাদা ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, অথচ বৌদি বেশ খোশ মেজাজেই আছে। খোকন বলল, মেয়েদের বুঝতে চেষ্টা করে লাভ নেই, এটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। কিন্তু চাঁদ কিছুই বুঝতে পারল না, বিভ্রান্ত চোখে তাকিয়ে রইল। গেটের কাছ থেকে মোটা গম্ভীর পুরুষ স্বর ভেসে এলো, চন্দ্রনাথ হালদার এ বাড়িতে থাকেন? শম্ভু মুখ বাড়িয়ে বলল, থাকেন। একজন মোটা সোটা ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক গেট খুলে বললেন, উনি কি বাড়ি আছেন? আছেন, নিমাই বলল। কি দরকার? কানপাশা। ভদ্রলোক গেটের কাছ থেকে বারান্দার দিকে এগিয়ে এলেন। চাঁদ আর ওর বন্ধুরা সকলেই পরস্পরের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। ভদ্রলোকের ভাবভঙ্গি কিছুটা জেনারেলের মতো, অর্থাৎ জাঁদরেল। তিনি বারান্দায় উঠেই সকলের মুখের দিকে একবার দেখে নিয়ে খোকনের দিকে তাকালেন। বোধহয় খোকনের চেহারাটাই সব থেকে লম্বা চওড়া বলে তার দৃষ্টি আকর্ষণ করেছে। বেশ কর্তা ব্যক্তির মতো জিজ্ঞেস করলেন, চন্দ্রকান্ত হালদার কে? চন্দ্রকান্ত হালদার বলে কেউ নেই, খোকন বলল। চন্দ্রনাথ হালদার আছে। ভদ্রলোক বিরক্ত গম্ভীর মুখে বললেন, ওই হলো, যাকে বলে শ্রীকান্ত তাকেই বলে শ্রীনাথ, যাকে বলে অলাবু তাকেই বলে লাউ। নিমাই বলল, আপনার নামটা কিন্তু এখনো জানা হলো না। ভদ্রলোক নিমাইয়ের দিকে ফিরে প্রায় ঘোঁত করে উঠলেন। তার মানে? আপনার নামটা জানতে চাইছিলাম, নিমাই বলল। ভদ্রলোক আগের মতোই রুখে বললেন, কিন্তু ওই লাউ ফাউ কী সব বলা হচ্ছিল? ফাউ বলিনি, নিমাই বিনীতভাবে বলল। আপনি বলছিলেন না শ্রীকান্ত আর শ্রীনাথ একই কথা, আমিও তাই বলছিলাম, অলাবু আর লাউ এক কথা। অলাবু মানে তো লাউ, তাই না? ভদ্রলোকের গোলগাল বড় মুখখানি থমথমিয়ে উঠল। বললেন, তা হতে পারে, আমি ওসব লাউ টাউয়ের কথা জানি না। তার দরকারই বা কি, আপনি বসুন না, খোকন চেয়ার দেখিয়ে বলল। ভদ্রলোক বসে বললেন, বসবার দরকারই বা কি, কানপাশার খবর দেখে এসেছি, দেখে চলে যাব। চাঁদ এতক্ষণে জিজ্ঞেস করল, আপনার নাম কি, কোথা থেকে আসছেন জানতে পারি? ভদ্রলোক বললেন, কেন জানতে পারবেন না, আমার নাম রাধাশ্যাম নস্কর, দোগেছে থেকে আসছি। আপনাদের মধ্যে চন্দ্রকান্ত হালদার কে? চাঁদ বলল, আপনার দেখছি একটু কান্তভাব বেশি, আমার নাম চন্দ্রনাথ হালদার। এবার বলুন, আপনার কি বলবার আছে? রাধাশ্যাম নস্কর বললেন, আপনি একটা কানপাশা পেয়েছেন বলে দেওয়ালে নোটিশ দিয়েছেন। চাঁদ কিছুটা নির্বিকারভাবে বলল, কে বলল আপনাকে? বলবে মানে? রাধাশ্যাম রীতিমতো ঝাঁঝালো স্বরে ঘাড়ে ঝটকা দিয়ে বললেন, বলবে আবার কে, আমি নিজের চোখে দেখেছি। চাঁদ ঠোঁট টিপে হেসে বন্ধুদের সঙ্গে একবার দৃষ্টি বিনিময় করে বলল, তাই নাকি? তবে আর জিজ্ঞেস করছেন কেন? এখন আপনার যা বলবার আছে তা চটপট বলে ফেলুন তো রাধানাথবাবু। রাধানাথ মানে? আমার নাম রাধাশ্যাম নস্কর। তার কাঁধে কয়েকটি ভাঁজ পড়ল। চাঁদ হেসে বলল, তা আপনার রাধার শ্যামও যে নাথও সে, একই কথা হলো, তাই না?
নিমাই হেসে উঠে বলল, বেশ বলেছিস গুরু। কি, আমাকে নিয়ে ঠাট্টা তামাশা হচ্ছে? রাধাশ্যাম নস্কর গর্জিত স্বরে হুমকিয়ে উঠলেন। যতীন তাড়াতাড়ি বলল, এই নিমাই, কি সব আজে বাজে কথা বলছিস? ভদ্রলোকের মান রাখতে জানিস না? বলে রাধাশ্যামের দিকে ফিরে বলল, কিছু মনে করবেন না নস্কর মশাই, এ ভারী ছেলে মানুষ, তবে আপনি ওই শ্যাম আর নাথ নিয়ে মাথা ঘামাবেন না। ওরকম ভুলচুক আপনার আমাদের সকলেরই হতে পারে। এখন মোদ্দা কথাটা যদি বলতেন ভালো হতো। মোদ্দা কথা কান পাশা। রাধাশ্যাম টেবিলের ওপর একটি চাপড় মেরে বললেন, সে কথা বলবো বলেই তো এসেছি, কিন্তু আমার সঙ্গে ফচকেমি করলে তার ফল খুব ভালো হবে না। খোকন এবার গম্ভীর মুখে বলল, ফচকেমি আপনার সঙ্গে কেউ করেনি। আপনি প্রথম থেকে খুব গ্যাস নিয়ে কথা বলছেন। আমাদের বন্ধুর নাম ভুল করে বলেও বলছেন ঠিকই বলেছেন। আপনি যদি ঠিক বলে থাকেন আমরাও ঠিক বলেছি, তবে শাসাবেন না। আপনার শাসানি শোনার জন্য আমরা এখানে বসে নেই। কানপাশা নিয়ে আপনার কি বলবার আছে বলুন? আপনার কানপাশা হারিয়েছে? রাধাশ্যাম নস্করের স্ফীত ফর্সা মুখে আকর্ণ বিস্তৃত হাসি ফুটে উঠল, যার ফলে তার চোখ জোড়া প্রায় ঢেকে গেল। বললেন, আমার কানপাশা? ব্যাটা ছেলে আবার কানপাশা পড়ে নাকি? বলে তিনি তার ক্ষুদ্র দুই কানে হাত দিলেন। আপনার কানপাশা মানে আপনার কানে পড়ার কথা বলা হচ্ছে না। খোকন এবার কিঞ্চিত ঝাঁঝালো স্বরে বলল, ওর চওড়া বুকটা একটু উঁচু হয়ে উঠল। আপনার মাথায় কত ওজনের বুদ্ধি আছে তা আপনিই জানেন। আপনি কানে কানপাশা পড়লে চেহারাটা কি দাঁড়াতো বুঝতে পারছেন? শম্ভু বলে উঠল, হরিবল। রাধাশ্যাম নস্কর বিন্দুমাত্র রাগ করলেন না, বরং অর্ধচন্দ্রাকারে হাসিটি আরও বিস্তৃত হল। বললেন, আরে ভাই, আমিও তো সেই কথাই বলছি। আপনি দেখছি খুব সিরিয়াস মাইন্ডের লোক। আপনাকে আমার খুব ভালো লেগেছে। মানে আপনার নাম কি ভাই? খোকন, শম্ভু বলল। রাধাশ্যাম চোখ বড় করে বললেন, খোকন? ছেলেবেলায় ভাই একটা বই পড়েছিলাম, এক পুলিশ সাহেবের লেখা। তাতে খোকা গুন্ডার কথা পড়েছি, সাংঘাতিক খুনি। চাঁদ ভুরু কুঁচকে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আমার বন্ধু খুনি? রাধাশ্যাম তার মস্ত বড় আর মোটা জিভ কেটে বললেন, ছি ছি, তা কখনো বলতে পারি? খোকনবাবুর চেহারাটা খুব মানে ব্যায়ামবীরের মতো। খোকনবাবু, আপনার গুরু কে ভাই? কিসের গুরু? খোকন অবাক হয়ে জিজ্ঞেস করল। রাধাশ্যাম হাত বাড়িয়ে খোকনের চওড়া শক্ত বাইসেপে হাত ঠেকিয়ে বললেন, এর গুরু। গুরুর কাছে শিক্ষা না নিলে এরকম শরীর তৈরি করা যায় না। আমার কোনো গুরু টুরু নেই মশাই। খোকন একটু সরে গিয়ে বলল, বড্ড জ্বালাচ্ছেন। এখন কানপাশার কথা কি বলতে এসেছেন তাই বলুন। রাধাশ্যামের সেই রাশভারী জাঁদরেল ভাব আর নেই। বললেন, নিশ্চয় নিশ্চয়, সে কথা বলতেই তো এসেছি। আমি আবার একটু আইন মাফিক কথা বলি, কোনো দিকে ফাঁক পাবেন না। সেই জন্যই চন্দ্রনাথ বাবুকে জিজ্ঞেস করছিলাম হাতে লিখে কানপাশার নোটিশটা তিনিই লাগিয়েছেন কিনা। এসব জিজ্ঞেস করা উচিত, বুঝলেন না? উনি যদি বলে বসেন না উনি নোটিশ ঝোলাননি, তাহলে কচু। যতীনের মতো শান্ত মানুষও এবার একটু উৎসার সঙ্গে বলল, ওসব আইন টাইনের কথা ছাড়ুন। নোটিশে স্পষ্ট লেখা ছিল পাওয়া গিয়াছে, তার সঙ্গে চন্দ্রনাথ হালদারের সইও ছিল, ঠিকানাও লেখা ছিল। আপনি তো সেই ঠিকানা পড়েই এসেছেন নাকি? রাধাশ্যাম বললেন, তা তো বটেই। তবু ভাই একবার কাঁড়িয়ে নেওয়া দরকার। যাই হোক, কিন্তু কোথায় পাওয়া গেছে সে কথা তো লেখা ছিল না। চাঁদ এবং ওর চার বন্ধুকেই প্রথমে কিছুটা হতভম্ব দেখালো। যতীন বলল, তার মানে? রাধাশ্যাম বললেন, কানপাশাটা কোথায় পাওয়া গেছে সে কথা তো লেখা ছিল না। চাঁদ এক মুহূর্ত রাধাশ্যামের মুখের দিকে নিরীক্ষণ করল, তারপর বলল, আইনে বুঝি বলেন সেটাও নোটিশে লিখতে হবে?
আপনি কি মশাই যা কথায় বলে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন? তা সে যুগও আর নেই, এদেশে বাঙাল বলেও আর কেউ নেই। এবার সোজা কথায় আসুন, আপনার কার কানপাশা হারিয়েছে? খোকন এগিয়ে এসে বলে উঠল, এসব কথা বলা বলির আর দরকার নেই, অনেক আয়ুক্ষয় হয়েছে। নিন রাধানাথবাবু, এবার উঠুন তো, আমাদের অনেক কাজ আছে। রাধাস্বামীর চোখে মুখে ভীতির ভাব দেখা দিল। তিনি একবার খোকনের চওড়া বুক আর কাঁধের দিকে দেখলেন, বললেন, কিন্তু আমার শালির কানপাশা যে হারিয়েছে। কোথায় সে কানপাশা? চাঁদও এক পা এগিয়ে এসে বলল, জোড়ার আর একটা প্রমাণ হিসাবে এনেছেন, বের করুন সেটা দেখি। রাধাশ্যাম ঘাড়ে গর্দানে ভাঁজ ফেলে লোমশ ভুরু কুঁচকে অবাক স্বরে বললেন, সেটা কেন দেখাবো, আগে আপনারটা দেখান, দেখি আমারটার সঙ্গে মিল আছে কিনা। ইয়ার কি পেয়েছেন? চাঁদ বলল, আমারটা আগে আপনাকে দেখাবো? রাধাশ্যাম এবার ফুঁসে উঠলেন, কি? আমি ইয়ার কি করছি? আমি আপনার ইয়ার? না, আপনি ওর জ্যাঠামশাই, হলো তো? খোকন হাতের ভঙ্গি করে বলল, নিন নিন, উঠে পড়ুন তাড়াতাড়ি, চলুন আপনাকে রাস্তায় পৌঁছে দিয়ে আসি। রাধাশ্যামের মুখে তৎক্ষণাৎ আবার বিগলিত হাসি দেখা দিল। বললেন, কি যে বলেন খোকনবাবু, আমি এখনই চলে যাচ্ছি, খালি কানপাশাটা। ধুত্তরি তোর নিকুচি করেছে কানপাশার। খোকন হাত বাড়াতে উদ্যত হয়ে বলল। এই সময়েই মালা একটা ভাঙা অ্যালুমিনিয়ামের কড়ায় দুধ রুটির টুকরো ভেজানো নিয়ে জিভ দিয়ে তু তু শব্দ করতে করতে এগিয়ে এলো। কড়াটা রাখতে না রাখতেই এক পাল কুকুরের বাচ্চা দৌড়ে লাফিয়ে ছুটে এলো, সঙ্গে তাদের ধাড়ি মা। রাধাশ্যাম ওর বিশাল শরীর নিয়ে প্রায় লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এসব আবার কি? আমি কুকুর টুকুর একদম দেখতে পারি না। রাধাশ্যামের আচরণে ধাড়ি কুকুরটা বিরক্ত আর সন্দিগ্ধ হয়ে উঠল, তার দিকে তাকিয়ে গোঁ গোঁ করে শব্দ করল। রাধাস্বামীর চোখে আতঙ্ক ফুটল। তিনি এক পা করে বারান্দার সিঁড়ির দিকে যেতে যেতে চিৎকার করে বললেন, আমাকে কুকুর লেলিয়ে দেওয়া হচ্ছে। ধাড়ি কুকুরটা রাধাস্বামীর আচরণে আরও রেগে উঠে তেড়ে ওঠবার ভঙ্গি করে ঘেউ ঘেউ করে উঠল। যতীন তখন হাসতে আরম্ভ করেছে, ওর দেখা দেখি নিমাই আর শম্ভুও। রাধাশ্যামের আচরণে কুকুরটা রীতিমতো ডাকতে শুরু করল। তিনি সিঁড়িতে পা দেবা মাত্র কুকুরটা সত্যি তেড়ে গেল। রাধাশ্যাম লাফ দিয়ে নিচে পড়লেন। কুকুরটাও লাফ দেবার উপক্রম করতেই চাঁদ ডেকে উঠল, এই বুলি, বুলি এদিকে আয়। ধাড়ি বুলি চকিতে একবার চাঁদ আর তার বাচ্চাদের দেখে নিয়ে বারান্দা থেকেই ঘেউ ঘেউ করতে লাগলো। রাধাশ্যাম নস্কর তখন গেটের কাছ থেকে চিৎকার করছেন, আমার নাম রাধাশ্যাম নস্কর, এই বলে দিয়ে গেলাম, শালির কানপাশা আমি আদায় করবই, এখনই আমি থানায় যাচ্ছি, গুন্ডা আর কুকুর লেলিয়ে দিয়ে। চাঁদ তৎক্ষণাৎ জিভ দিয়ে শব্দ করল, বুলি। বুলি তৎক্ষণাৎ বারান্দার নিচে ঝাঁপ দিল। রাধাশ্যাম গেটের বাইরে গিয়ে ছুট লাগালেন। 5 বন্ধু তখন প্রবল হাসিতে ফেটে পড়ছে। শম্ভু বলল, শালা পাক্কা বাটপার লোকটা, ফেরেববাজের মতো যা খুশি তাই বলছিল। চাঁদ একটা চেয়ারে বসে পড়ে বলল, কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যেতে বসেছে, এই সব মাল যদি ক্রমাগত আসতে থাকে তাহলেই হয়েছে। ও কথা শেষ করেই ভুরু কুঁচকে অবাক চোখে মালার দিকে তাকালো। মালা তখন মুখে হাত চাপা দিয়ে ফুলে ফুলে হাসছে। চাঁদ জিজ্ঞেস করল, এই মালা, কুকুরের বাচ্চাগুলোকে তোকে এখানে এনে কে খেতে দিতে বলল? লেবু গাছের তলায় দিসনি কেন? মালা বলল, বৌদিই তো আমাকে এখানে দিতে বলল। চাঁদ অবাক চোখে বন্ধুদের দিকে তাকালো। বন্ধুরাও তাকিয়েছিল। তারপরে চাঁদ ছাড়া সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠল। খোকন চিৎকার করে বলল, বৌদি জিন্দাবাদ, বৌদির জবাব নেই। চাঁদ ছাড়া সবাই সমস্বরে খোকনের কথার প্রতিধ্বনি করল। চিৎকার শুনেই যেন পরি দরজার কাছে এসে বলল, কি হলো, বৌদি আবার কি করলো? যতীন গিয়ে তাড়াতাড়ি পরীর পা ছুঁয়ে মাথায় ঠেকিয়ে বলল, সত্যি বৌদি, আপনার জবাব নেই। শম্ভু বলল, ওই হোঁতকা খচ্চরটাকে। ল্যাঙ্গুয়েজ প্লিজ। যতীন বাধা দিয়ে বলল, বৌদির সামনে একদম আজে বাজে কথা বলা চলবে না।
খোকন বলল, বৌদি, আপনার মাথায় এ বুদ্ধিটা না এলে লোকটাকে ঘাড় ধাক্কা খেতে হতো। পরি তার লাল ঠোঁট দুটি টিপে অবাক নিরীহ স্বরে বলল, ও মা, আমার আবার কি বুদ্ধি দেখলে তোমরা? ঘাড় ধাক্কাই বা কে খেত? যতীন বলল, আপনি যদি মালাকে দিয়ে কুকুর বাচ্চাগুলোকে এখানে খেতে না পাঠাতেন তাহলে বদখত লোকটা কখনোই পালাতো না। পরি নির্বিকার স্বরে বলল, কে তোমাদের বদখত লোক আমি দেখিও নি। লেবু গাছের তলায় খুব রোদ এসে পড়েছে, তাই মালাকে বললাম এখানে বারান্দায় এনে খেতে দিতে। আমি তো আর কিছুই জানি না। পরি চোখের কোণে একবার চাঁদের দিকে দেখে ভিতরে চলে গেল। সবাই তাকালো চাঁদের দিকে। চাঁদ বিভ্রান্তভাবে মাথা নেড়ে বলল, আমি কিছু বুঝতে পারছি না। যতীন বলল, কিছু বুঝতে হবে না, খালি মনে মনে বল, বৌদি তোমাকে শতকোটি প্রণাম, বোঝবার চেষ্টা করিস না। বলে ও কপালে 2 হাত ঠেকালো। চাঁদ বাদে সবাই কপালে জোড়ো হাত ঠেকালো। খোকন বলল, যা বলেছিস, তা না হলে লোকটাকে মেরে ভাগাতে হতো, আর তাহলেই কেচ্ছা জমতো। যতীন বলল, বোঝাই যাচ্ছে রাধাশ্যাম নস্কর লোকটা মতলববাজ, তা নইলে কেউ হারানো জিনিস খুঁজতে এসে প্রমাণ না দিয়ে পাল্টা চোখ রাঙাতো না। মার খেলে ঠিক থানায় যেত, আমরা পড়ে যেতাম ফ্যাসাদে। চাঁদ বলল, ফ্যাসাদের আর বাকিটা কোথায় আছে তা তো বুঝতে পারছি না। কেন, এখন আর ফ্যাসাদ কিসের? খোকন অবাক হয়ে জিজ্ঞেস করল। চাঁদ রুক্ষ স্বরে বলল, ফ্যাসাদ না, এইসব রাধাশ্যাম নস্করের মতো মালেরা আসবে আর মাথা খারাপ করার মতো কথা বলবে, এতে কখনো মাথার ঠিক থাকে? সকাল থেকে যা সব আসছে, একে ফ্যাসাদ ছাড়া কি বলবো শুনি? শম্ভু বলে উঠল, ওই জন্যেই বলেছিলাম দোস্ত, এ হলো উৎপাতের ধন, চিৎপাতে দেওয়াই ভালো। তখন আমার কথা শুনলি না। না, তোমার কথা শোনা হবে না। যতীন মুখ বিকৃত করে খেকিয়ে বলল, আমরা কারোর পকেট মারিনি যে উৎপাতের ধন হবে। নিমাই বলল, তা বলে এসব ফালতু মালের উৎপাত সইতে হবে? খোকন বলল, তা তো সইতেই হবে, কিন্তু পরের জিনিস পেয়েছি বলে সেটা মেরে দিতে হবে নাকি? ওসব ইতরামও আমরা করতে পারবো না। যা করেছি নিজেরা আলোচনা করে করেছি। এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। যতীন বলল, কত ঠক জোচ্চরের দেখা পাওয়া যাবে, আবার কত ভালো মানুষের। যেমন বুড়ি ঠাকমাটি এসেছিল, নাতনির বিয়ের ঘটকালিও করে গেল। যতীনের কথা শুনে সবাই হেসে উঠল। খোকন পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সবাইকে একটা করে দিয়ে বলল, সবাই মিলে একটু নেশা করে নেওয়া যাক। চাঁদের মুখ চিন্তিত এবং গম্ভীর। সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, এসব না হয় মেনে নিচ্ছি, কিন্তু বৌদির ভাবসাব আমি কিছু বুঝতে পারছি না। কেন, বৌদির ভাবসাব না বোঝার কারণ কি? যতীন বলল, বৌদি ইজ হেল্পিং আস। চাঁদের চিন্তা এ কথায় দূর হলো না। বলল, চান করতে ঢুকলাম বৌদিকে একরকম দেখে, বেরিয়ে দেখছি আর এক রকম। দাদা বৌদি দুজনে ঝগড়া করছিল, বুঝতেই পারছি দাদা রাগ করে বাড়ি থেকে চলে গেছে, অথচ বৌদি এখন হাসি খুশি। খোকন বলল, তা তো হবেই, বৌদি যে এখন আমাদের দলে এসে গেছে। এখন তোর দাদা এলেও দেখবি দুজনের ভাব হয়ে গেছে, না হয় একটু পরে আমরাই দাদাকে খুঁজে নিয়ে আসব। খোকনের কথা শেষ হবার আগেই চাঁদের দৃষ্টি গেল গেটের কাছে। ভুরু কুঁচকে দেখল রজকিনী গোলাপির 2 তরুণী নাতনি সেখানে দাঁড়িয়ে। কাছেই একটা পুকুরে ওরা কাপড় কাচে, সপ্তাহে 3 দিন ভাটি হয়। পুকুরের মালিক সেন বংশের কোনো এক পুরুষ গোলাপির যৌবনে তার প্রেমে পড়েছিলেন। সেই সূত্রে পুকুরটি এবং আশপাশের কিছু জমি সে পেয়েছিল। অবশ্যই সেন বংশের অধস্তন পুরুষরা তা সহজে কবুল করতে বা ছাড়তে চায়নি। কোর্ট অবধি মামলা গড়িয়েছিল। গোলাপিও লড়েছিল, লড়েই জিতেছিল। তার প্রেমের সত্ত্ব খোয়া যায়নি। গোলাপী রজকিনীর কন্যা এবং পুত্রবধূদের নিয়েও অনেক সদ্বংশজাত যুবকদের মাথা ব্যথা ছিল। এখন নাতনিদের নিয়েও উর্দি থেকে পড়তি বয়সের পুরুষদের বেজায় মাথা ব্যথা। ছুটির দিনে ভাটি হলে পুকুর পাড়ে তরুণদের রীতিমতো ভিড়। না হওয়ার অবশ্যই কোনো কারণও নেই।
গোলাপির ঘরের সব মেয়েদেরই রূপের কিছু চটক আর ছটা বরাবর ছিল, আছেও। তাদের আচরণ শৈরিনী সুলভ নয় বটে, কিন্তু হাসি মস্করায় কিছুটা বেপরোয়া। ওরা কাপড় কাচতে গিয়ে নাচে না, অথচ নাচের একটা ছন্দ আছে ওদের শরীরে। চাঁদ জানে শাক্তমতে রজকিনী একটি শক্তি, বৌদ্ধ তান্ত্রিকদের যেমন ডম্বিনী। স্বয়ং চণ্ডীদাস রচনা করেছিলেন বৈষ্ণব পদাবলী, কিন্তু তিনি ছিলেন অতি ভয়ঙ্করী বিশালাক্ষী, বাসুলী দেবীর পূজারী। তারও ছিল রজকিনী প্রেম নিকশিত হেম, যদিও কামগন্ধ নাহি তাহে। সত্যি কথা বলতে কি, গোলাপীর নাতনিদের দিকে তাকিয়ে চাঁদের বুকেও কয়েকবার অলোক টানের জোয়ার উঠেছে, তবে তা নিতান্তই তাৎক্ষণিক, একটা বয়সোচিত প্রকৃতির ঝঙ্কার, মনে করে রাখবার মতো কিছু না। কিন্তু এ মেয়ে দুটো এবারই দরজায় কেন? চাঁদের মনে জিজ্ঞাসা জেগে ওঠা মাত্রই নিমাই বিস্মিত আহ্লাদে হেসে উঠে বলল, আরে গোলাপিদির নাতনি ঠুমি আর ঝুমি এসেছে দেখছি। সত্যিই তো মাইরি। শম্ভুর চোখ দুটিও ঝিলিক দিয়ে উঠল, গলার স্বরে বিস্মিত খুশি। যতীন মুখ গোমড়া করে বলল, তবে আর কি, যাও হাত ধরে নিয়ে এসো। নিমাই দুপা এগিয়ে বলল, হাত ধরার কি আছে, এমনিই ডাকছি। ব্যাপারটা কি শুনি। বলেই ডাকলো, কি তোমরা কি জন্য, এসো এখানে। খোকন নিমাইয়ের মাথায় ঠাস করে একটা গাঁটটা মারল, দাঁতে দাঁত পিষে বলল, শালা একেবারে গলে গেল, এখানে ডাকবার দরকার কি, নিজে যেতে পারিস না? যতীন রুষ্ট স্বরে বলল, ছুরি দুটো আবার পাছা পেড়ে শাড়ি নায়ের নিচে পড়েছে, যত সব ঢলানি। নিমাই রেগে উঠে খোকনকে বলল, মারলি যে? তুই ডাকতে গেলি কেন? খোকন বলল। ঠুমি আর ঝুমি তখন গেট খুলে ভিতরে ঢুকে এগিয়ে আসতে আরম্ভ করেছে। নিমাই ঝেঁঝে বলল, ডাকবো আবার কি, ওরা নিজেরাই তো এসেছে, আমি ওদের এখানে ডেকে এনেছি। শম্ভু রেগে বলল, দেখ খোকন, তুই ওসব রুস্তমি দেখাস না বলে দিচ্ছি। তুমি শালা একেবারে ধোয়া তুলসী পাতা না, বিয়ে করে যাতে উঠে গেছিস। চাঁদ এবার বেশ খুশি খুশি স্বরে বলে উঠল, কি ঠুমি ঝুমি, তোমরা কি মনে করে, বৌদি কাপড় চোপড় কাচতে দিয়েছিল নাকি? খোকন আর যতীন চাঁদের হাসি মুখ দেখে নিজেদের মধ্যে অবাক আর বিরক্ত দৃষ্টি বিনিময় করল। ঠুমি ঝুমি দুজনেরই পাছাপাড় শাড়ির আঁচল গাছকোমর করে বাঁধা, বিনুনিহীন চুলের গোছা টেনে ঘাড়ের কাছে জড়ানো, হাতে কোনো চুড়িবালা নেই, কাজের সময় থাকেও না, গলায় রূপোর হার, দুজনের কাপড়ই নিচের অংশ জলে ভেজা, বোঝা যায় কাজ করতে করতে চলে এসেছে। রূপে ওরা কেউ তিলোত্তমা নয় বটে, কিন্তু ওদের ডাগর চোখের কালো তারার ঝিলিকে জাদু আছে, মুখের সৌষ্ঠবে শ্রী, স্বাস্থ্যে লাবণ্য আর দৃঢ়তা সমান বর্তমান। যার নাম ঠুমি সে হেসে বলল, না কাপড় চোপড় না, তুমি নাকি সোনার মাকড়ি কুড়িয়ে পেয়েছ। চাঁদ অবাক হয়ে বলল, সোনার মাকড়ি? নিমাই বলে উঠল, আরে ওই হলো, মাকড়ি আর কানপাশা একই তো। শম্ভু বলল, তোমরা নিচে দাঁড়িয়ে রইলে কেন, ওপরে উঠে এসো না। ঠুমি আর ঝুমি লজ্জিত হেসে প্রায় নাচের ছন্দে ওপরে উঠে এলো। ঠুমি বলল, আমার একটা সোনার মাকড়ি হারিয়েছে। চাঁদ জিজ্ঞেস করল, মাকড়িটা কি জিনিস? নিমাই জবাব দিল, আরে মাকড়ি জানিস না, কানের মাকড়ি, অনেকটা মাকড়ের মতো দেখতে বলে কানের ওগুলোকে মাকড়ি বলে। হ্যাঁ মাকড়ি, মানে মাকড়কে যারা গিলে খায়। যতীন ঠোঁট বাঁকিয়ে উত্তপ্ত স্বরে বলল। খোকন সায় দিয়ে বলল, আর মাকড়গুলো তাতেই মরে। ঠুমি আর ঝুমি খিলখিল করে হেসে উঠল। ঠুমি বলল, হ্যাঁ গো সত্যি, পুরুষ মাকড়গুলোকে মাকড়িরা খেয়ে ফেলে, আর তাইতেই মাকড়িরা পোয়াতি হয়। ঝুমি ঠুমির গায়ে একটা চাঁটি মেরে বলল, হাট, কী সব বলছিস তুই? চাঁদ হেসে বলল, কথাটা কিন্তু সত্যি। নিমাই প্রায় ঠুমির গায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলল, ঠুমি ওসব বলে না, কিন্তু মাকড়দের মরেই সুখ, তাই না? ঠুমি ঝুমি আবার খিলখিল করে হেসে উঠল। ওদের হাসির লহরে শরীর দোলা দেখে পাঁচ বন্ধুই কেমন অবাক মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, এমনকি খোকন আর যতীনও।
চাঁদ জিজ্ঞেস করলো ঝুমিকে, মাকড়িটা কেমন করে হারালে, কোথায় হারালে? ঝুমি ওর শূন্য কানে একবার স্পর্শ করে বলল, কি জানি কোথায় হারিয়েছি, ভাটিতে এসে পুকুর ধারে হারাতে পারে, কতবার তো এদিক ওদিক যাই, রাস্তাঘাটে কোথায় খুলে পড়ে গেছে কে জানে। ঠুমি বলল, 3 মাস হয়ে গেল, এখনো ঝুমি মাকড়ির জন্য রোজ রাতে কাঁদে। আর মা আর দাদি যে রোজ খোঁটা দেয়, কত কি বলে। ঝুমি ঠোঁট ফুলিয়ে বলল। নিমাই বলল, একটা সোনার মাকড়ির জন্য আমাকে বললেই পারতে। নিমাইয়ের দিকে তাকিয়ে ঠুমি আর ঝুমি চোখে চোখে তাকালো। ঠুমি বলল, তারই বা কি দরকার, নিজেরটা পেলেই হলো। শম্ভু ঠুমির গায়ের কাছে দাঁড়িয়ে বলল, আর আমরা দিলে নিতে পারবে না বুঝি? ঝুমি চোখ ঘুরিয়ে বলল, সে তোমার মন চাইলে দেবে, নেব না কেন? মনের নিকুচি করেছে। পরি ঝংকার দিয়ে দরজায় আবির্ভূত হলো, বলল, ছুরিরা ন্যাকামো না করে তোদের মাকড়ি ফাকড়ি কি হারিয়েছে তাই আগে দেখা না, জোড়ার একটা এনেছিস। মুহূর্তে আবহাওয়া ঘুরে গেল। ঠুমি ঝুমির হাসি অন্তর্হিত, রসিকদের সকলের মুখেই অস্বস্তির আড়ষ্টতা। ঠুমি তাড়াতাড়ি বুকের জামায় হাত ঢুকিয়ে ত্রস্ত স্বরে বলল, এনেছি। তবে সেইটিই দেখাও। পরি ঝামটা দিয়ে উঠল, অত মন চাওয়া জিনিসের দরকার কি? ঠুমি বুকের ভিতর থেকে বের করলো একটি কাগজের মোড়ক। সেটি খুলে দেখালো একটি অতি সাধারণ হালকা সোনার পাতের ছোট মাকড় পাশা। পরি কিছু বলতে গিয়েও থেমে গেল। চাঁদের দিকে ফিরে বলল, নাও দেখো, তোমার পাওয়া কানপাশার জোড়া কি এটা? চাঁদ বিরস মুখে ঠোঁট উল্টিয়ে বলল, মোটেই না, সে জিনিস আর এ জিনিস একদম আলাদা। হলো তো? পরি বলল ঠুমি আর ঝুমির দিকে তাকিয়ে, এবার বিদেয় হ দেখি। ঠুমি আর ঝুমি কোনো দিকে না তাকিয়ে বারান্দা থেকে নেমে গেট খুলে চলে গেল। পরি সেদিকে চোখ রেখেই চিবিয়ে চিবিয়ে বলল, মাকড়ি খুঁজতে এসে মাকড় ধরার ফিকির, ঝাঁটা মেরে বিদায় করা উচিত। বলেই দীপ্ত বিদ্রূপের চোখে সকলের দিকে একবার দেখে হনহনিয়ে ভিতরে চলে গেল। কয়েক মুহূর্ত কারোর মুখে কথা ফুটল না। যতীন হঠাৎ হেসে উঠে বলল, সত্যি বৌদির জবাব নেই, মাকড়গুলোকে ঠিক চিনতে পেরেছে, একে বলে ভূতের ওঝা। নিমাই এবার নাকের পাটা ফুলিয়ে বলল, হ্যাঁ, বৌদি সব মাকড়দেরই চিনতে পেরেছে, তার থেকে তুইও বাকি নেই, চোখ দিয়ে তো ওদের গিলছিলি। যতীন রাগ করল না, আরও জোরে হেসে বলল, হ্যাঁ তা তো বটেই, কিন্তু আমি তো আর গোলাপির নাতনিদের সোনার মাকড়ি করিয়ে দিতে চাইনি। খোকন যতীনের সঙ্গে হেসে উঠল, আবার কি সোহাগ মাইরি, মন চাইলে যদি কেউ দেয় তবে কেন নেবে না? আর বৌদি একেবারে বাড়া ভাতে ছাই দিয়েছে। যতীন বলে হো হো করে হেসে উঠল। শম্ভু চোখ মুখ শক্ত করে বলল, দেখ যতীন, তুই ভাবিস ডুবে ডুবে জল খাস, শিবের বাবাও টের পায় না? ঠিক আছে, আমি গিয়ে তৃপ্তিকে বলে আসব। তৃপ্তি যতীনের বউয়ের নাম। যতীন ভুরু কুঁচকে বলল, তৃপ্তিকে আবার তুই কি বলবি? শম্ভু গম্ভীর মুখে একটু হাসবার চেষ্টা করে বলল, বলবো, বছরখানেক আগের একটা ঘটনা বলবো। যতীন ভুরু কুঁচকে জিজ্ঞাসু চোখে সকলের দিকে তাকালো। খোকন বলল, এই দেখ শম্ভে, মেয়েদের মতো করিস না, ঝেড়ে কাস, যা বলবি সোজাসুজি বলবি। কেন সোজাসুজি বলবো কেন? শম্ভু বলল, তোরা কি সোজাসুজি বলছিস? আমি তো না হয় খুব খারাপ, ঠাট্টা করে সোনার মাকড়ি দেব বলেছি, আর কেউ কেউ যে গোলাপি বুড়িকে ডালপুরি খাওয়াবার জন্য নগদ একটা টাকা দেয়। সবাই যতীনের দিকে তাকালো। যতীনের চোখে অন্যমনস্কতা, তারপরেই একটু ঝিলিক দিয়ে উঠল। খুবই তাচ্ছিল্যের স্বরে বলল, ওহ, সেই কোন কালের কথা, খালে ফেলে দে। বুড়ি মানুষ শীতের সকালে ডালপুরি খেতে চেয়েছিল, তাই একটা টাকা দিয়েছিলাম। হ্যাঁ, কেবল এক শীতের সকালেই দিয়েছিলি? শম্ভু বলল, বর্ষার দিনে কেইবার আড়ি পেতে দেখতে যাচ্ছে। চাঁদ আর নিমাই হেসে উঠল। যতীন রেগে ঝাঁঝিয়ে উঠে বলল, দেখ শম্ভু, খচরামি করিস না, কি বলতে চাস তুই? আমি রেগুলার গোলাপি বুড়িকে ডালপুরি খাওয়াতাম? শম্ভু বলল, তা কি আমি বলেছি? আর তুই তো শুধু গোলাপি বুড়িকেই খাইয়েছিলি, তার নাতনিদের দিকে তো তোর একটুও নজর ছিল না। চাঁদ আর নিমাইয়ের সঙ্গে এবার খোকনও হেসে উঠল।
যতীন বিরক্ত ক্রুদ্ধ মুখে সকলের মুখের দিকে খানিকক্ষণ দেখল, তারপর ভেঙচিয়ে উঠে বলল, হ হ হ, এখন সবাই যতীনের পেছনে কড়কে দিতে এসেছ, বড় মজা। মুখ যদি খুলি তো। কই হে চাঁদ, বাড়ি আছো নাকি? গেটের কাছ থেকে গম্ভীর গলা শোনা গেল। চাঁদ গেটের দিকে তাকিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে বলল, এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পতিতপাবনবাবু এসেছেন দেখছি। 5 বন্ধুই বেশ শটান আর বিনীত হয়ে উঠল। টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই পকেটে ঢুকিয়ে দিল। খোকন নিচু স্বরে বলল, বুড়ো হঠাৎ কি মনে করে? যতীন বলল, পতিতপাবনবাবু আমাকে কয়েকদিন আগে ওর মেয়ের জন্য একটা ছেলে দেখতে বলেছিলেন। চাঁদ ইতিমধ্যে সিঁড়ির কাছে এগিয়ে গিয়ে বলল, আসুন স্যার। এই যে তুমি আছো। পতিতপাবনবাবু তার মস্ত ভুঁড়ি দিয়ে গেটের ভিতর দিয়ে ভিতরে ঢুকে এলেন। মাথায় তার মস্ত টাক, টাক আর ভুঁড়িতেই তিনি এই শহরের সকলের চোখে বিশিষ্ট। হাতে মোটা ছড়ি, চোখে মোটা লেন্সের চশমা, চোখের দৃষ্টি চকিত আর সতর্ক। শহরে তার বরাবরের একটি দুর্নাম, স্কুলের বড়লোকের ছেলেদের তিনি বিশেষ সুনজরে দেখতেন। বড়লোকের ছেলেদের তিনি প্রাইভেট পড়াতেন। তার ছাত্রদের পরীক্ষার খাতা থাকত উজ্জ্বল আর অকলঙ্কিত। এখন তিনি রিটায়ার করেছেন, অতএব সেসব অতীত কাহিনী। চাঁদ এবং ওর 4 বন্ধু সকলেই পতিতপাবনবাবুর ছাত্র। সকলেই শশব্যস্তভাবে সমীহ করে সরে দাঁড়ালো। পতিতপাবনবাবু লাঠিতে ভর দিয়ে গলা দিয়ে নানা রকম শব্দ করে সিঁড়ি ভেঙে উঠলেন। রীতিমতো ঘেমে উঠেছেন। বললেন, এ শরীরে কি আর এসব পোষায়? আজকাল আর একটুও হাঁটাহাঁটি করতে পারি না। চাঁদ তাড়াতাড়ি একটা বেতের চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসুন স্যার। সকলেই জানে পতিতপাবনবাবু এখনও হেঁটে হেঁটে বাজার করা থেকে কয়লার দোকান, গোয়ালার বাড়ি পর্যন্ত যাতায়াত করেন। ভুলেও কখনো রিকশায় চাপেন না। হয়তো তার শরীরের জন্য হাঁটাই প্রয়োজন, কিন্তু লোকে বলে তিনি অতি কৃপণ। পতিতপাবনবাবু সকলের দিকে একবার দেখে বললেন, ও, তোমরাও সব আছো দেখছি। বেশ বেশ। শশী কোথায়? চাঁদের দাদার নাম শশীনাথ। সেও পতিতপাবনবাবুরই ছাত্র। চাঁদ বলল, দাদা একটু বেরিয়েছে। দাদার সঙ্গে দরকার ছিল নাকি স্যার? পতিতপাবনবাবু মাথা নেড়ে বললেন, না না, দরকার আমার তোমার সঙ্গেই। শশীর সঙ্গেও দরকার আছে। কাল মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে দেখা করব। এখন কথা হচ্ছে। তিনি কথা শেষ না করে সকলের মুখের দিকে দেখে চাঁদের দিকে তাকালেন। চাঁদ দ্রুত ওর বন্ধুদের সঙ্গে দৃষ্টি বিনিময় করে বলল, স্যার, কোনো প্রাইভেট কথা আছে? প্রাইভেট? পতিতপাবনবাবু চিন্তিত স্বরে বললেন, হ্যাঁ, তা মানে না, ঠিক প্রাইভেট বলা যায় না। তোমরা আমার ছাত্র, তোমাদের সঙ্গে আমার আবার প্রাইভেট কি থাকবে? হ্যাঁ, বলে তিনি বাঁধানো দাঁতে হেসে আবার সকলের মুখের দিকে দেখতে দেখতে জিজ্ঞাসাসূচক শব্দ করলেন, হ্যাঁ কি? চাঁদ বলল, আপনি আমাকে কি বলবেন বলছিলেন? হ্যাঁ, তোমার কাছেই দরকার। পতিতপাবনবাবু বললেন, আমার বৌমার কথা বলছি, মেজ বৌমা। ভারী ছটপটে মেয়ে, 2 বাচ্চার মা হয়ে গেল, তবু ছেলে মানুষই গেল না। চাঁদেরা সবাই অবাক জিজ্ঞাসু চোখে নিজেদের দিকে তাকালো। হঠাৎ মেজ বৌমার প্রসঙ্গ কেন কেউ ঠিক বুঝে উঠতে পারল না। অতএব কিছু বলারও নেই। সকলেই নির্বাক বিস্মিত চোখে পতিতপাবনবাবুর দিকে তাকিয়ে রইল। তিনি হাতের লাঠির মোটা মাথায় ঘন ঘন হাত চাপড়াতে লাগলেন। আমি কতদিন মেজ বৌমাকে বলেছি, দেখো মা, তোমাদের শাশুড়ি মারা গেছেন, তোমরা একটু সমঝে বুঝে চলতে শেখো। পতিতপাবনবাবু বললেন, তোমাদের বয়সে তোমাদের শাশুড়ি রীতিমতো গিন্নিপান্নি ছিলেন, আর তোমরা এখনও রবি ঠাকুরের গান গাইছ, হাত পা তুলে নাচছ। এসব করলে বিপদ তো হবেই। চাঁদ উদ্বিগ্ন স্বরে বলল, বিপদ আপদ কিছু হয়েছে নাকি স্যার? হয়েছে বই কি, নিশ্চয়ই হয়েছে। পতিতপাবনবাবুর কপালে অনেকগুলো সর্পিল রেখা ফুটে উঠল। এই হপ্তা 2 হলো বিয়ের একটা কান পাশা খুইয়ে বসে আছে।
চাঁদ এবং সকলে একসঙ্গে উচ্চারণ করল, কান পাশা? হ্যাঁ, কান পাশা। পতিতপাবনবাবু বললেন, যেমন তেমন কান পাশা না, বেশ ভারী আর জড়োয়ার কান পাশা। একটু আগে গিয়ে আমার মেজো ছেলে বলল, তুমি নাকি একটা কান পাশা কুড়িয়ে পেয়েছ, দেওয়ালে লিখে লটকে দিয়েছ। অমনি আমার মনটা বলে উঠল, চাঁদ কুড়িয়ে পেয়েছে, এ তাহলে নিশ্চয়ই মেজো বৌমার কান পাশা, এ আর দেখতে হবে না। পতিতপাবনবাবু উৎসুক চোখে চাঁদের দিকে তাকালেন। চাঁদ তাকালো বন্ধুদের দিকে, বন্ধুরা তাকালো চাঁদের মুখের দিকে। যতীন গলা খাঁকারি দিয়ে বিনীতভাবে জিজ্ঞেস করল, হারানো কানপাশার জোড়ার আর একটা এনেছেন নাকি স্যার? জোড়ার আর একটা? পতিতপাবনবাবু আকাশ থেকে পড়ে বললেন, আর একটা কেন, দুটোই তো হারিয়েছে। চাঁদ বিনীত হেসে বলল, আমি স্যার একটা কুড়িয়ে পেয়েছি। ওই একটা পেলেই যথেষ্ট। পতিতপাবনবাবু হেসে বললেন, দুটোর বদলে একটা পাওয়াই কি কম ভাগ্যের কথা? হ্যাঁ, কি বলো? চাঁদ আর ওর বন্ধুদের সকলের চক্ষু স্থির। অ্যাসিস্ট্যান্ট হেডু বলেন কি? সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলো। পতিতপাবনবাবু বললেন, মেজ বৌমাকে কত দিন বলেছি একটু ভালোভাবে চলাফেরা করো মা, কখন কিসের থেকে কি হয় কিছু বলা যায় না। শম্ভু বলে উঠল, দুটো কান থেকেই কান পাশা খুলে পড়ে গেছে? কান থেকে পড়েছে কি হাত থেকে পড়েছে তা কি ছাই জানি। পতিতপাবনবাবু বললেন, শুনেছি মেজ বৌমা তার দুটো কান পাশা হারিয়ে ফেলেছে। কি ছেলে মানুষই বলো তো। চাঁদের মনে অনেক কথা উদয় হলেও উচ্চারণ করতে পারল না। একজন মহিলা দুটো কান পাশাই কেমন করে হারিয়ে ফেলেন তা কিছুতেই ওর মাথায় আসছে না। তাও আবার কান থেকে না হাত থেকে, তাও অ্যাসিস্ট্যান্ট হেডু স্যারের জানা নেই। খোকন হেসে সংকুচিত হয়ে বলল, স্যার, আমরা লিখে দিয়েছি যার কান পাশা হারিয়েছে তিনি যেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান। সে তো বটেই, সে তো বটেই। পতিতপাবনবাবু উচ্চস্বরে বলে উঠলেন, এটাই তো উচিত কাজ। কিন্তু চাঁদ তো আমার ছাত্র, তোমরাও আমার ছাত্র, নয় কি? তোদের কাছে আমি আবার কি প্রমাণ দেব বল? তিনি একগাল হেসে উঠে বললেন, আমিই তো আমার প্রমাণ, আমি কি আর তোদের কাছে মিথ্যে কথা বলবো? এমন একটা পরিস্থিতির কথা কেউ চিন্তাই করতে পারেনি। অথচ পতিতপাবনবাবুর মতো ব্যক্তি এরকম একটা অযৌক্তিক দাবি পেশ করছেন কেমন করে কারোর মাথায় আসছে না। প্রতিবাদ করাও কঠিন। এই সময়েই হঠাৎ পরীর আবির্ভাব হলো দরজায়। ঈষৎ ঘোমটা টেনে বলল, আচ্ছা ঠাকুরপো, কেন মাস্টারমশাইকে মিছিমিছি বসিয়ে রেখেছ? আসল কথাটা বলেই দাও না। কান পাশার ব্যাপারটা আমাদের নিজেদের একটা মজার ঘটনা। লোকের সঙ্গে ঠাট্টাই আর কি করো সেটা আলাদা, মাস্টারমশাইয়ের সঙ্গেও করবে। পরীর আকস্মিক আবির্ভাবের থেকেও কথার চমকটা এতই বেশি, কয়েক মুহূর্ত কারোর মুখ থেকে কোনো কথা বেরোলো না। পতিতপাবনবাবু হঠাৎ লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, মজার ঘটনা মানে? পরী ঘোমটার পাশ থেকে হেসে উঠে বলল, ঠাকুরপো আমার বোনের কান পাশা কুড়িয়ে পেয়েছে তো, তাই নিয়ে দেওয়ালে লিখে টিখে মজা করছে। তা বলে আপনার সঙ্গেও মজা করবে? ছি ছি ছি, আমি এতক্ষণ ধরে শুনছিলাম, আর থাকতে পারলাম না। পতিতপাবনবাবু ভ্রুকুটি অবাক চোখে পরী এবং সকলের মুখের দিকে বারে বারে তাকিয়ে দেখলেন। যতীন হেসে বলল, কিন্তু বৌদি, সেটা আমরা ফাঁস করতে চাইনি। আগে আপনার বোন আসুক, তারপরে ফয়সালা। জানলেও আমরা কবুল করব কেন ওটা আপনার বোনের কান পাশা? পতিতপাবনবাবু গলা ঝেড়ে কাশলেন। বিষম বিরক্ত মুখে বললেন, নিজেদের মধ্যে পারো, এসব তোমাদের দেওয়ালে লিখে দেওয়া ঠিক হয়নি। ঠিকই তো, নিজেদের মজা নিজেদের মধ্যেই রাখা উচিত। পরী বলল, আর বলেন কেন, সব ছেলে মানুষদের ব্যাপার। পতিতপাবনবাবু আর একটিও কথা না বলে লাঠি ঠুকে ঠুকে বারান্দা থেকে নেমে চলে গেলেন। পরী সঙ্গে সঙ্গে সিঁড়ি অবধি এসে গলা খানিকটা তুলেই বলল, ঠগ বাঁচতে গা উজাড়, বলেই সকলের দিকে ফিরে তাকালো। যতীনকে বলল, এই তোমাদের মুরদ? বুড়ো ভামটা তো কান পাশা হাতিয়ে নিয়েছিল প্রায়। চাঁদ বলল,
নিলেই হলো আর কি, আমি কি দিতাম নাকি? যতীন একেবারে নিচু হয়ে পরীর পা ছুঁয়ে কপালে ঠেকালো, বলল, বৌদি আপনার খুঁড়ে খুঁড়ে প্রণাম। পরী এক লাফে সরে গিয়ে বলল, থাক, আমাকে আর পেন নাম ঠুকতে হবে না, নিজেদের মাথার ঠিক রাখো, বলেই ঘরের মধ্যে চলে গেল। নিমাই যেন আচমকা ঘুম ভাঙা স্বরে বলল, কিন্তু আমি এখনো অ্যাসিস্ট্যান্ট হেডুর কথাটা বুঝতে পারছি না, লোকটা সত্যি বলছিল না মিথ্যে বলছিল? খোকন বলল, এলেমদার লোকের সত্যি মিথ্যা বলে কিছু নেই, কিন্তু শালা জীবনে ঘেন্না ধরিয়ে দিল মাইরি, প্রায় আমাদের কাত করে এনেছিল। শম্ভু বলল। চাঁদ বলল, এত সহজ না, আমি তো জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কোন শ্যাকরা ওর মেজ বৌমার কান পাশা গড়িয়েছে, তাকে ডেকে এনে দেখতাম, তাতে কাঁচকলা হতো। যতীন বলল, অ্যাসিস্ট্যান্ট হেডু শ্যাকরাকে বুঝিয়ে দিতেন কান পাশাটা দেখেই যেন বলে সে নিজে ওটা গড়েছে। চাঁদ ঠোঁট বাঁকিয়ে বলল, বললেই হলো, আগেই আমি জানতে চাইতাম কান পাশাটা দেখতে কেমন। সে তো তুই প্রায় দেখতেই যাচ্ছিলি, যতীন বলল। চাঁদ ঘাড় নেড়ে বলল, মোটেই না, তবে হ্যাঁ, আমি সত্যি ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম, কিন্তু তোদের অবস্থাও আমার মতো হয়ে গেছিল। খোকন বলল, না হওয়ার কোনো কারণ নেই, সত্যি এমন মাস্টারের কাছে পড়ে আমরা কিছুই শিখলাম না, গুরুদেব মাইরি। চাঁদ কপালে হাত ঠেকিয়ে বলল, গুরুদেব বলে গুরুদেব, আমার মাথাটা সত্যি খারাপ হয়ে যাবে, একে প্রাক্তন শিক্ষক, তাই এই বয়স, এ লোক তো মানুষ খুন করতে পারে। তা হয়তো পারে না, একটু বাজিয়ে দেখল, খোকন বলল। পরীর আবার আবির্ভাব হলো। চাঁদের দিকে তাকিয়ে বলল, বেলা কটা বাজলো খেয়াল আছে? দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলে, তারপরে তো লোকটা বেরিয়ে গেল, এখন খুঁজে পেতে নিয়ে এসো। চাঁদ বলল, বাহ, আমি তোমাদের ঝগড়া লাগিয়েছি? তোমরা কি আমার কথায় ঝগড়া করো? আজ তো তুমিই লাগিয়েছ, পরী বলল। এখন তার ঘোমটা খোলা। অন্যান্যদের দিকে ফিরে বলল, তোমরাই বলো, ঝগড়াটা কে লাগালো? ঠাকুরপো আমাকে বোঝালে একরকম, আর দাদাকে বোঝালে আর একরকম, আমরা স্বামী স্ত্রীতে ঝগড়া করে মরলাম। চাঁদ বলল, মোটেই আমি তোমাদের দুরকম বোঝাইনি, তোমার রাগ হয়ে গেল তোমাকে কেন কান পাশা দেখাইনি, আর দাদাকে আমি বলেছি কান পাশাটা ইচ্ছে করেই দেখাইনি, জানাজানি হওয়ার ভয়ে। কিসের ভয় শুনি? পরী বলল, আমি জানলে দেখলে কি পাড়ায় পাড়ায় রটিয়ে বেড়াতাম? যতীন বলল, সত্যি চাঁদ, এটা তোর খুব অন্যায়, বৌদিকে তোর সব বলা উচিত ছিল। পরী বলল, থাক, এখন আর ওসব কথায় দরকার নেই, বেলা 12টা বেজে গেল, তোমার দাদাকে ডেকে নিয়ে এসো, ছুটির দিন, মানুষটা বাজার করে দিয়ে বেরিয়ে গেল, এখনো চান করেনি। নিমাই বলল, বেলা 12টা অবধি অনুসন্ধানের টাইম দেওয়া ছিল, এখন কেউ এলে আর কথা হবে না। চাঁদ বলল, বৌদি তোমার এত ভালোবাসা, জানতাম না। তাহলে জানো? পরীর চোখে ঝিলিক দিয়ে বলল, আমাদের যত ঝগড়া তত ভাব, এখন লোকটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, বলে হেসে ভিতরে চলে গেল। খোকন আবার বলল, সত্যি বৌদির জবাব নেই, চল শশীদাকে খুঁজে নিয়ে আসি। আজ এইটুকু। ভারী ইন্টারেস্টিং গল্প, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।